তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা স্টার্ট করব সেল বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন। তো ডিটেলসে আমি ক্লাসটা তোমাদেরকে সুন্দর করে ড্র করে করে বোঝাবো। আশা করি তোমাদের ক্লাসটা কিন্তু খুবই ভালো লাগে। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, সেল মেমব্রেন অর্গানাইজেশন ফার্স্ট আমাদের হেডিং। তো দেখো, সেল হতে গেলে সে যেমন ধরনেরই হোক না কেন, সেল প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক, হ্যাঁ, লোয়ার হোক বা হায়ার, যেমন ধরনের সেল হোক না কেন, অ্যানিমাল বলো বা প্লান্ট সেল, সবার কিন্তু সেল মেমব্রেন কিন্তু মাস্ট বি কিন্তু থাকতেই হবে। এই সেল মেমব্রেনকে অনেকে প্লাজমা মেমব্রেন বলা হয়, অনেকে আবার বায়োলজিক্যাল মেমব্রেনও কিন্তু বলে। ঠিক আছে। তো এখন দেখো, সেল হতে গেলে কি থাকতে হবে? দেখো, সেল মেমব্রেন থাকতে হবে ফার্স্ট, সেল মেমব্রেন। এবং সেলের ভিতরে যে যে ফ্লুইড পার্টটা থাকে তাকে বলা হয় সাইটোসল। সেই সাইটোসলের ভিতরে কি দেখতে পাই আমরা? মেমব্রেন উইথ মেমব্রেন লেস সেলুলার অর্গানেলিস আমরা দেখতে পাই। ঠিক আছে। তো এইরকম পার্টকে একত্রে আমরা কি বলে থাকি? সাইটোপ্লাজম কিন্তু আমরা বলে থাকি। আর এই সাইটোপ্লাজমের সাথে যখন নিউক্লিয়াস গিয়ে অ্যাড হয়, তখন সেটার নাম হয়ে যায় প্রোটোপ্লাজম। ঠিক আছে। এখন দেখো, ডেফিনেশনে যদি আমরা দেখে থাকি, তো সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন অর বায়োলজিক্যাল মেমব্রেন ইজ থিন, ফ্লেক্সিবল অ্যান্ড সিলেক্টিভলি পারমেবল। দেখো, সেলের ভিতরে বা সেল থেকে বাইরে এবং সেলের যে এক্সটেরিয়র পার্ট বা ইন্টেরিয়র পার্ট, সেটাকে যে ব্যারিয়ার করে থাকছে, সেটা কিন্তু হচ্ছে এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তো এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন কিন্তু পারমিয়েবল বা ভেদ করতে পারে, বা অর্থাৎ সেলের ভিতর থেকে বা বাইরে থেকে যদি ভিতরে কোনো কিছু যদি মলিকুলস এন্টার করে, সেটা কিন্তু হয় সিলেক্টিভলি। সেই কারণে এখানে আমরা কিন্তু কি বলে থাকি? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। যেটা কি করছে? দেখো, ব্যারিয়ার করছে, মানে একটা প্রাচীরের মতন পার্ট তৈরি করছে, যেটা একটা লিভিং সেলকে, দেখো এই যে মনে করো একটা সেল, সেই লিভিং সেলকে চারিদিক থেকে কিন্তু ঘিরে আসে কিন্তু হচ্ছে এই সেল মেমব্রেন। এবং যেটা সেপারেট করছে কি? সেলের ইন্টেরিয়র পার্টটা এবং এক্সটেরিয়র পার্ট। দেখো, সেলের এইটা যদি ধরি আমরা সেল, তো সেলের বাইরের দিকের পার্টকে বলা হয় একটোপ্লাজম, একটোপ্লাজম। আর সেলের ভিতরের দিকের পার্টকে বলা হয় এন্ডোপ্লাজম। তো এই একটোপ্লাজমে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? সেল মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি, সেল মেমব্রেন। এবং ভেতরে এন্ডোপ্লাজমে আমরা কি দেখতে পাচ্ছি? সাইটোসল বা সাইটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এই সাইটোপ্লাজম বা এই যে ভিতরে যে ফ্লুইড পার্টকে আমরা বলে থাকি সাইটোসল। তো এই সাইটোসলকে ঘিরে আছে কে? সেল মেমব্রেন, যা কি করছে? বাইরের এক্সটেরিয়র এনভায়রনমেন্ট এবং ভিতরে ইন্টেরিয়র এনভায়রনমেন্টকে সেপারেট করে রাখে। আমরা জানি এই সাইটোসলের ভিতরে আমরা কি দেখতে পাই? ডিফারেন্ট টাইপস অফ সেলুলার অর্গানেলিস, লাইক নিউক্লিয়াস আমরা দেখতে পাই, নিউক্লিয়াস, দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাই, গলজি বডি কিন্তু আমরা দেখতে পাই, তারপরে মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাই, তারপরে দেখো ভ্যাকুওলস আমরা দেখতে পাই, প্লান্ট সেল হলে প্লাস্টিড আমরা দেখতে পাই। ঠিক আছে। তারপরে রাইবোজোম আমরা দেখতে পাই। এরকম ডিফারেন্ট কাইন্ড অফ সেলুলার অর্গানেলিস, যেটা কিন্তু হচ্ছে সাইটোসলে কিন্তু আমরা দেখতে পাই। তো এই সেলুলার অর্গানেলিস কে বাইরের থেকে সারাউন্ড করে আছে, অর্থাৎ ঘিরে আছে কিন্তু হচ্ছে এই প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনে দেখো ফসফোলিপিড দ্বারা কিন্তু তৈরি। ঠিক আছে। এই যে দেখো, অসংখ্য ফসফোলিপিডের পার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ফসফোলিপিডের পার্টটা। ঠিক আছে। এরকম অসংখ্য ফসফোলিপিড কিন্তু বাই লেয়ার করে কিন্তু প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন কিন্তু তৈরি হয়। তাহলে কি দেখতে পাচ্ছি? যে ফসফোলিপিড বাই লেয়ার করেই কিন্তু কি করছে না, এই প্লাজমা মেমব্রেন তৈরি হচ্ছে। এবারে দেখো, এই সেই ফসফোলিপিডের একটা চিত্র। ফসফোলিপিডের দুটো পার্ট, একটা হেড পার্ট থাকে আর একটা টেইল পার্ট কিন্তু থাকে। তো হেড পার্ট হয় কিন্তু হচ্ছে, সবসময় মাথায় রাখবে যে হাইড্রোফিলিক হেড, আর হাইড্রোফোবিক হেডটা কিন্তু হচ্ছে টেল পার্ট কিন্তু থাকে। আর এই টেল পার্টে কিন্তু হচ্ছে
দুই ধরনের কিন্তু হচ্ছে ফ্যাটি অ্যাসিড আমরা দেখতে পাই, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু থাকে। তো এই নিয়ে কিন্তু হচ্ছে প্লাজমা মেমব্রেন কিন্তু তৈরি হয় এবং প্লাজমা মেমব্রেনের লেয়ারটা কিন্তু হয় বাইলেয়ার। দেখো এই যে সেই হেড, গ্লোবিউলার হেড, এবং তারপরেই দেখো এরকম ভাবে টেল, এই একটা পার্ট, আবার দেখো নিচের দিকের একটা পার্ট এরকম ভাবে কিন্তু থাকে, অর্থাৎ সাইটোসল সাইডে একটা থাকে আর একটা বাইরের একটোপ্লাজম সাইডে কিন্তু আমরা দেখতে পাই, একটোপ্লাজম সাইডে এরকম লেয়ার দেখতে পাই। তো এই দুই ধরনের লেয়ার থাকার কারণে একে কি বলা হয়, বাই লেয়ার মেমব্রেন কিন্তু বলা হয়। একে কি বলা হচ্ছে, দেখো এই দুই ধরনের লেয়ার থাকার কারণে একে কি বলবো আমরা, বাই লেয়ার মেমব্রেন কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, আর এই মেমব্রেনের ভিতরে শুধু নট অনলি ফসফোলিপিড থাকে, এর ভিতরে কিন্তু আরো অনেক কিছু থাকে। দেখো কি থাকে না, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, কোলেস্ট্রল থাকে। তো এরকম বিভিন্ন ধরনের প্রোটিন আমরা দেখতে পাবো এরপরে, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, হ্যাঁ এইরকম পার্টগুলো কিন্তু থাকে। এবং কার্বোহাইড্রেটের দেখো কার্বোহাইড্রেট মইটি কিন্তু একে অপরের সাথে অ্যাটাচ থাকে, ফসফোলিপিড লিপিডের সাথে যদি অ্যাটাচ থাকে, এবং যদি কার্বো প্রোটিনের সাথে যদি অ্যাটাচ থাকে তখন তাকে বলা হয় ফসফো লাইপো ফসফোলিপিড বা ফসফোপ্রোটিন কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তো এইবারে দেখো এই যে যে পোলার হেড, অর্থাৎ যেটাকে আমরা বলছি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক হেডটা কিন্তু হচ্ছে এই সারফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং লোয়ার সারফেসেও দেখতে যদি দেখি এটাও কিন্তু হয় হাইড্রোফিলিক। আর এই যে মাঝখানের পার্টটা, অর্থাৎ এই পার্টটা হচ্ছে হয় হাইড্রোফোবিক পার্ট, হাইড্রোফোবিক পার্ট। ঠিক আছে, তো এর পার্টগুলো আমরা আরো ডিটেলসে এর পরে জানবো। এবার আসা যাক অরিজিন অফ সেল যদি আমরা দেখে থাকি, তো অরিজিন অফ সেল যদি আমরা দেখে থাকি, অরিজিন অফ সেলের দেখো যে মেন কম্পোনেন্টস আমরা দেখতে পাচ্ছি যার নাম বলে থাকি ফসফোলিপিড, ফসফোলিপিড। সেই ফসফোলিপিড কিন্তু হচ্ছে অ্যাম্পিপ্যাথিক মলিকিউলস বলা হয় বা অ্যাম্পি ফিলিক মলিকিউলস কিন্তু বলা হয় থাকে। এর কিন্তু হচ্ছে নাম বলা হচ্ছে, দেখো ফসফোলিপিডের নাম, এই যে যে ফসফোলিপিড ছিল একটা, এই ফসফোলিপিডকে কি বলা হচ্ছে, অ্যাম্পিপ্যাথিক অথবা অ্যাম্ফিফিলিক কিন্তু বলা আছে, অ্যাম্ফিফিলিক কিন্তু বলা হয়। কেন অ্যাম্ফিপ্যাথিক বা অ্যাম্ফিফিলিক বলা হয়, কারণ এখানে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক অর্থাৎ পোলার এবং নন পোলার, দেখো এই হেডটা কিন্তু হচ্ছে বলা হয় পোলার হেড, অর্থাৎ চার্জেবল মলিকিউলস কিন্তু পারমিয়েবল হতে পারে, কিন্তু টেলটা যদি দেখি নন পোলার টেল কিন্তু বলা হয়। ঠিক আছে, এই পার্ট হওয়ার কারণে একে কিন্তু কি বলা হয়, একে কিন্তু হচ্ছে অ্যাম্পিপ্যাথিক বা অ্যাম্পিফিলিক মলিকিউলস কিন্তু বলা হয় থাকে। এবং সেলের যদি অরিজিন আমরা দেখে থাকি, প্রিবায়োটিক আর্থ, হ্যাঁ প্রিবায়োটিক আর্থের সময় কিন্তু সেল কিন্তু ফার্স্ট বা সেল মেমব্রেন কিন্তু অরিজিন কিন্তু হয়েছিল। তো দেখো এখানেই দেখো লেখা আছে সেল মেমব্রেন অরিজিন ফ্রম স্পন্টেনিয়াসলি অ্যারেঞ্জড। দেখো সেল মেমব্রেন কিন্তু হচ্ছে স্পন্টেনিয়াসলি অ্যারেঞ্জ হচ্ছে কি দিয়ে, দেখো এই যে হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড, সেই ফসফোলিপিড দেখো স্পন্টেনিয়াসলি অ্যারেঞ্জ হয়ে গিয়ে কিন্তু এরকম পার্ট তৈরি করছে, যেটা হচ্ছে বাই লেয়ার পার্ট, যেটাকে আমরা কি বলে থাকি, বাই লেয়ার পার্ট। এই যে উপরের একটা লেয়ার আর নিচে একটা লেয়ার, এই যে দুটো লেয়ার থাকার কারণে একে কি বলা হয়, বাই লেয়ার পার্ট কিন্তু বলা আছে। এই যে উপরের পার্টকে বলা হয় হাইড্রো হাইড্রোফিলিক হেড, আর নিচের এই পার্টটাকেও কিন্তু বলা হচ্ছে হাইড্রোফিলিক হেড। আর মাঝখানে যে গ্রিন কালারের পার্টটা, এই গ্রিন কালারের পার্টটাকে কিন্তু কি বলা হয় তাকে, গ্রিন কালারের পার্টটাকে কিন্তু বলা হয় তাকে হাইড্রোফোবিক টেল। আর এইটা কিন্তু স্পন্টেনিয়াসলি কিন্তু তৈরি কিন্তু হয়। এবং দেখো এই প্লাজমা মেমব্রেন কিন্তু এনক্লোজড করে থাকে, দেখো মনে করো এই যে যে প্লাজমা মেমব্রেন সারাউন্ড করে থাকে কিন্তু হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস। সেলের ভিতরে কিন্তু কি থাকতে হবে, আমরা জানি যে ডেভেলপ সেলের ভিতরে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালস কিন্তু থাকে। মনে করো এই হচ্ছে সেল মেমব্রেন, তো সেই সেল মেমব্রেনের ভিতরে এনক্লোজড করে কি থাকছে দেখতে পাচ্ছি না, আমরা জেনেটিক ম্যাটেরিয়ালস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলো মনে করো জেনেটিক ম্যাটেরিয়ালস। তো এই জেনেটিক মেটেরিয়ালস এনক্লোজ করে থাকে। ঠিক আছে, তো এই জেনেটিক মেটেরিয়ালস দেখো আরএনএ, ডিএনএ, এবং মাথায় রাখবো জেনেটিক মেটেরিয়াল হিসেবে আরএনএ এন্ড ডিএনএ কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে,
আর এই জেনেটিক মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে সেলফ রেপ্লিকেটিং মলিকিউলস, কারণ এরা নিজেদেরকে নিজেরাই রেপ্লিকেট বা প্রতিলিপিকরণ করে কিন্তু সংখ্যায় কিন্তু বাড়ায়। সেই কারণে মাথায় রাখবা যে এই যে প্লাজমা মেমব্রেন যে জেনেটিক মেটেরিয়ালসকে সারাউন্ড করে আছে সেগুলো কিন্তু হচ্ছে সেলফ রেপ্লিকেটিং মলিকিউলস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সেই পার্টগুলোই দেখো এখানে লেখা আছে। আর মাথায় রাখবে সেলের মেমব্রেন কিন্তু অরিজিন কিন্তু হয়েছিল প্রিবায়োটিক আর্থ, এবং যেটা কিন্তু কি হচ্ছে দেখো সেলফ রেপ্লিকেটিং মলিকিউলকে এনক্লোজ করে আছে, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট সেল অর্থাৎ আর্লি সেল কিন্তু বলা হয়ে থাকে। দ্য আর্লি সেল মেমব্রেন প্রোভাইড দ্য এসেনশিয়াল সেমি পারমিয়েবল ব্যারিয়ার। দেখো এই মেমব্রেন কিন্তু হচ্ছে সেমি পারমিয়েবল, কারণ এর হেডটা যদি আমরা দেখে থাকি পোলার হেড কিন্তু বলা হয়ে থাকে, কিন্তু টেলটা কিন্তু হচ্ছে নন পোলার। সেই কারণে এখানে কিছু চার্জেবল মলিকিউল কিন্তু ফ্রিলি চার্জ হতে পারে, বাট আনচার্জেবল মলিকিউল কিন্তু পাস কিন্তু করতে পারে না, অর্থাৎ নিউট্রাল চার্জ কিন্তু পার্টস কিন্তু করতে পারে না। সেই কারণে একে কি বলা হয় সেমি পারমিয়েবল কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সেল মেমব্রেনের ইনফরমেশনটা আশা করি ক্লিয়ার হলো। এবার আসা যাক কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট যদি আমরা দেখে থাকি। তো দেখো প্লাজমা মেমব্রেন, তো প্লাজমা মেমব্রেন ফর্ম দ্য ব্যারিয়ার সেপারেট দ্য সাইটোপ্লাজম ফ্রম দ্য এক্সটেরিয়র এনভায়রনমেন্ট, যেটা একটু আগে আমরা বললাম যে এক্সটেরিয়র এনভায়রনমেন্ট থেকে প্লাজমা মেমব্রেন কি করছে সাইটোসল বা সাইটোপ্লাজমকে কিন্তু সেপারেট করছে। কারণ কি এই সাইটোপ্লাজমের ভিতরে আমরা কি দেখতে পাই সেলুলার অর্গানেলিস কিন্তু আমরা দেখতে পাই। Different types of cellular organelles like the membranate organelles, single membranate organelles, double membranate organelles or membraneless organelles কিন্তু আমরা দেখতে পাই। And defining the cell physical and chemical boundaries, এই যে যে সেল মেমব্রেন সেটাকে কিন্তু কি করছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল বাউন্ডারিজ হিসেবে কিন্তু থাকে। All the cellular membrane, both plasma membrane and অর্গানেলিস মেমব্রেন কনসিস্ট অফ দ্য বাইলিয়ার। আমরা যদি দেখে থাকি যে সেল মেমব্রেন বা সেলের ভিতরে থাকা যে অর্গানেলিস গুলো থাকে তার যে মেমব্রেনটা থাকে সব কিন্তু বাইলিয়ার কিন্তু থাকে, এবং সেই বাইলিয়ার কিন্তু ফসফোলিপিড অর্থাৎ মেইন কম্পোনেন্ট হিসেবে কিন্তু হচ্ছে ফসফোলিপিড অর্থাৎ অ্যাম্ফিপ্যাথিক মলিকিউলস হিসেবে কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এছাড়াও দেখো লিপিডস এন্ড স্পেসিফিক টাইপ অফ প্রোটিন এমবেডেড কিন্তু থাকে। এছাড়াও দেখো কোলেস্ট্রল আমরা দেখতে পাই, কোলেস্ট্রল ওয়ান কাইন্ড অফ লিপিড এন্ড কার্বোহাইড্রেট আমরা দেখতে পাই। এই কার্বোহাইড্রেটের দুটো ফর্মের মধ্যে দেখতে হয় গ্লাইকোপ্রোটিন এন্ড গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এন্ড গ্লাইকোলিপিড আমরা দেখতে পাই। গ্লাইকোপ্রোটিন কখন তৈরি হয় যখন প্রোটিনের সাথে বাউন্ড করে গ্লুকোজ, আর গ্লাইকোলিপিড কখন বাউন্ড হয় গ্লুকোজ যখন লিপিডের সাথে বাউন্ড করে থাকে তখন কিন্তু গ্লাইকোলিপিড ফর্ম কিন্তু হয়। And this combinations of lipid and protein give the cellular membrane and distinctively permeable কোয়ালিটি। এই যে প্রোটিন এবং লিপিড একে অপরের সাথে যে বাউন্ড করে বা অ্যাঙ্কারিং করে একটা কি তৈরি করছে পারমিয়েবিলিটি শো কিন্তু করছে, বা পারমিয়েবিলিটি যে কোয়ালিটিটা সেটা কিন্তু শো কিন্তু করে থাকে, যেটা আমরা সেই কারণে একে সেমি পারমিয়েবল বলা হয়। আদার নেম অফ দ্য প্লাজমা মেমব্রেন বায়োমলিকুলস এবং সেল মেমব্রেন লিভিং মেমব্রেন কিন্তু বলা হয়ে থাকে। দেখো বিভিন্ন ধরনের নাম কিন্তু বলা হয়ে থাকে প্লাজমা বায়োলজিক্যাল মেমব্রেন, বায়োমেমব্রেন, সেল মেমব্রেন এবং লিভিং মেমব্রেন কিন্তু বলা হয়ে থাকে, কারণ এটা লিভিং অর্গানিজমের উপরেই কিন্তু আমরা প্লাজমা মেমব্রেন আমরা দেখতে পাই। ঠিক আছে, মাথায় রাখবে মেমব্রেন কিন্তু ডিফারেন্ট টাইপ আমরা দেখতে পাই, সেমি পারমিয়েবল, পারমিয়েবল, ইমপারমিয়েবল আমরা কিন্তু দেখতে পাই। ইমপারমিয়েবল হিসেবে কিন্তু আমরা রাবার ব্যান্ড আমরা দেখতে পাই, সেমি পারমিয়েবল হিসেবে আমরা কিন্তু প্লাজমা মেমব্রেন আমরা দেখতে পাই, এবং পারমিয়েবল হিসেবে যদি আমরা দেখে থাকি মাছের পটকা বা ইয়ার স্যাক হিসেবে কিন্তু আমরা দেখতে পাই। আমাদের অ্যালভিওলায় কিন্তু হচ্ছে পারমিয়েবলের মেমব্রেন কিন্তু থাকে। তো এরকম ডিফারেন্ট টাইপ এক্সাম্পল আমরা কিন্তু জানতে পারলাম। এন্ড দেখো আমাদের যে সেল মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি, সেলের যে সেল মেমব্রেন সে কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল করে থাকে। কোনো মলিকিউল সে সেলের বাইরে থেকে ভিতরে প্রবেশ করাবে অথবা সেলের ভিতর থেকে সে যে বাইরে প্রবেশ করাবে বা এন্ট্রি করাবে সে কিন্তু সিলেক্টিভলি কিন্তু করে থাকে। ঠিক আছে, an impermeable barrier to pass most water molecule, হ্যাঁ ওয়াটার মলিকুল সাবস্ট্যান্স কিন্তু ইমপারমিয়েবল, সেলের বাইরে থেকে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ কিন্তু করতে পারে না। ঠিক আছে, মাথায় রাখবা আমাদের যে
স্কিন আমরা দেখতে পাচ্ছি, স্কিনের উপরে যে সেল আমরা দেখতে পাচ্ছি, সেলের যে মেমব্রেন থাকে, সেই সেল মেমব্রেন দিয়ে কিন্তু কখনোই কোনো ওয়াটার কিন্তু পাস কিন্তু করতে পারে না। তুমি এবার বলতে পারো যে স্যার তাহলে আমাদের যে ঘাম সেটা কিভাবে বার হয়? আমাদের মাথায় রাখবে যে আমাদের স্কিনের গায়ে কিন্তু হচ্ছে সোয়েট গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকেই কিন্তু ঘামগুলো কিন্তু মানে এক্সক্রিয়েট করে থাকে, ঠিক আছে। এবং আমাদের সেল মেমব্রেন মাথায় রাখবে ডাইনামিক, জাস্ট বিকজ এখানে লিপিড অ্যান্ড কোলেস্ট্রল থাকার কারণে কিন্তু যে ডাইনামিসিটি কিন্তু হচ্ছে শো করে, অর্থাৎ সেলের বাইরেটা ভিতরের দিকে প্রবেশ করতে পারে এবং ভিতরেরটা বাইরের দিকে কিন্তু এন্ট্রি করতে পারে। এই যে যে ডান্সিং, এই যে ডান্সিং, এই ডান্সিংটাকে বলা হচ্ছে ডাইনামিক ইন নেচার। তারপরে দেখো ফ্লুইড স্ট্রাকচার কিন্তু বলা হয়, সেল কিন্তু দেখো এরকম ভাবে মুভ কিন্তু করতে পারে, সেই কারণে একে কি বলা হচ্ছে ফ্লুইড নেচার কিন্তু বলা হচ্ছে। অ্যান্ড মোস্ট অফ দেয়ার মলিকুলস মুভ ইনটু দ্য প্লেন অফ দ্য প্লাজমা মেমব্রেন and compositions of the protein inserted in lipid bilayer, যেটাকে আমরা দেখে থাকি যে কম্পোজিশনের ভিতরে যদি দেখে থাকি প্রোটিন কখনো কখনো লিপিডের সাথে বাউন্ড করছে, কখনো কখনো কার্বোহাইড্রেটের সাথে কিন্তু বাউন্ড কিন্তু করছে। দেখো লিপিড যখন প্রোটিনের সাথে বাউন্ড করে থাকে সেটা মেজর, হ্যাঁ, লাইপোপ্রোটিনিয়াস পার্ট কিন্তু তৈরি করছে, যেটা হচ্ছে মেজর পার্ট, এবং কার্বোহাইড্রেট মাইনর কিন্তু হচ্ছে পার্ট কিন্তু তৈরি করে থাকে। এবং লিপিড বাইলিয়ার সেইটার জন্য দেখো ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার এবং নিকলসন 1972 অর্থাৎ 1972 সালে কিন্তু এই ফ্লুইডিটির কিন্তু একটা মডেল কিন্তু দিয়েছিলেন, সেটা পরে আমরা জানছি। এবারে দেখো সেল মেমব্রেনের যদি আমরা দেখো বাইলেয়ার কেন বলা হচ্ছে সেটা কিন্তু জানলাম, যে বাইরের এক্সটেরিয়র সাইডে একটা লেয়ার থাকে এবং ইন্টেরিয়র অর্থাৎ সাইটোসলিক রিজিয়নে কিন্তু একটা লেয়ার কিন্তু থাকে, সেই কারণে বাই লেয়ার কিন্তু বলা হয়ে থাকে। এবং হেড পার্টটাকে বলা হচ্ছে পোলার হেড বা এমপি অ্যাম্পিপ্যাথিক হেড, সরি এই পার্টটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক হেড কিন্তু বলা হয়ে থাকে, আর টেলটাকে কিন্তু বলা হচ্ছে হাইড্রোফোবিক টেল কিন্তু বলা হয়ে থাকে। এই যে দেখো সেল মেমব্রেনের ভিতর কি কি পার্ট থাকে সেগুলো একটু দেখে নেই। দেখো এখানে দেখো এক ধরনের প্রোটিন থাকে, ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন আমরা দেখতে পাই সেলের ভিতরে, অর্থাৎ সাইটোসলিক, মনে করো এটা হচ্ছে এক্সটেরিয়র এনভায়রনমেন্ট, আর ভিতরে এটা মনে করো সাইটোসল। তো সাইটোসলকে সারাউন্ড করি দেখো প্লাজমা মেমব্রেন আছে, সাইটোসলে দেখো সাইটোস্কেলিটন আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু সেল মেমব্রেনের সাথে কানেক্ট করা। দেন তারপর দেখো কোলেস্ট্রল কিন্তু এমবেডেড কন্ডিশনে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো বিভিন্ন ধরনের প্রোটিনাস পার্ট কিন্তু এর ভিতরে থাকে, কার্বোহাইড্রেট পার্ট কিন্তু থাকে, ঠিক আছে। এরকম পার্ট কিন্তু এর সাথে কিন্তু অ্যাটাচ হয়ে কিন্তু প্লাজমা মেমব্রেন কিন্তু তৈরি হয়। দেখো ট্রান্সমেমব্রেন প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও দেখো ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এরকম ডিফারেন্ট টাইপের প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই। এবার আসা যাক প্লাজমা মেমব্রেনের যদি এক ডেফিনেশন আমরা দেখতে পাই, the plasma membrane cell membrane is a thin flexible selectively permeable barrier surrounded all living cell and separating the interior content from the exterior environment, সেলের ভিতরে যে ইন্টেরিয়র কম্পোনেন্ট থাকে সেটাকে সেপারেট করে রাখছে এক্সটেরিয়র এনভায়রনমেন্ট থেকে, and composed mainly of the phospholipid bilayer, protein, cholesterol and carbohydrate, and regulate the movement of the substance and out of the cells, ঠিক আছে। সেলের ভিতর থেকে যাতে বাইরে এবং বাইরে থেকে সেলের ভিতরে যাতে প্রবেশ না করতে পারে সেই সাবস্ট্যান্স গুলোকে রেগুলেট কিন্তু কে করছে? এই প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। আর প্লাজমা মেমব্রেন কিন্তু হচ্ছে বাই লেয়ার হয়, আবারও কিন্তু বললাম যে কিন্তু হয় বাই লেয়ার, দুটো লেয়ার, এই একটা লেয়ার আর এই একটা লেয়ার, ঠিক আছে। লেয়ারের দেখো হাইড্রোফিলিক হেড অর্থাৎ পোলার হেড মাথায় রাখবে, আর যে টেলটা আমরা দেখতে পাই সেই টেলটা কিন্তু মাথায় রাখবে হাইড্রোফোবিক টেল, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ প্লাজমা মেমব্রেন, ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখে থাকি অলরেডি কিন্তু আমরা সবাই পড়ে ফেলেছি। Plasma membrane also refers the cell outermost envelope of structure and encircles both the cell and its organelles. এই যে প্লাজমা মেমব্রেন এ তো এমনি সেলের ব্যারিয়ার হিসেবে কাজ করছে এবং সেলের ভিতরে থাকা
অনেক অর্গানেলিসের কিন্তু হচ্ছে ইনক্লোজ করে আসে। হ্যাঁ, সেলুলার অর্গানেলিসের গায়েও কিন্তু আমরা এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি। সেলুলার অর্গানেলিসের ভিতরেও কিন্তু আমরা এই প্লাজমা ভিতরে না, সরি, বাইরে বাইরে হিসেবে কিন্তু আমরা দেখতে পাই। এবং এই সেলুলার মেমব্রেন কারোর ক্ষেত্রে ডাবল থাকে, কারোর ক্ষেত্রে সিঙ্গেল থাকে, আবার কারোর ক্ষেত্রে মেমব্রেন লেসও কিন্তু হয়। সেই কারণে দেখো ডাবল মেমব্রেন সেলুলার অর্গানেলিস আমরা দেখতে পাই, also known as the phospholipid bilayer, and also found the prokaryotic and eukaryotic cells. এই সেল মেমব্রেন কিন্তু প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক, আমি তো শুরুতেই বললাম যে সেল হতে গেলে কিন্তু তার প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। এবং দেখো দ্য প্লাজমা মেমব্রেন প্লে এ পিভাটাল রোল ইন এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস। এরপরে আমরা দেখতে পাবো প্রোটিন ট্রাফিকিং মেকানিজমের ক্ষেত্রে এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস প্রসেসে সময় ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন কিন্তু বিশেষ ভূমিকা করে পালন করে থাকে। যে লাইসোসোম যখন প্রোটিনটাকে যখন ট্রাপ করে যখন বাইরে সেলের বাইরে যখন দিয়ে দেয় এক্সোসাইটোসিস মেকানিজমের মাধ্যমে, সেটার জন্য কিন্তু প্লাজমা মেমব্রেন ভূমিকা পালন করে থাকে। এবং এন্ডোসাইটোসিসের মাধ্যমে সেলের বাইরে থেকে অনেক মলিকুলস কিন্তু সেলের ভিতরেও কিন্তু ঢোকে, সেটার জন্য কিন্তু সেল মেমব্রেন কিন্তু সাহায্য করে থাকে। ইট প্রোটেক্টস দ্য সেলের external environment and govern the interactions with the surrounding and support the essential cellular function. এ কি করছে, সেলের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে সেলের ভিতরের পার্টটাকে প্রোটেকশন দিচ্ছে এবং সাপোর্ট সিস্টেম এবং সেলের যে আর্কিটেকচারটা, সেই আর্কিটেকচার দেখো আমরা আগেই পড়েছি যে কোনো সেল দেখা আছে ব্যাসিলাস শেপ, কোনো সেল দেখা আছে স্পাইরাল শেপ। তো বিভিন্ন ধরনের সেলের যে শেপ, এই যে দেখো আমাদের স্টার শেপের সেল, যেরকম দেখো আমাদের নার্ভ সেল এক ধরনের থাকে, এই যে ডিফারেন্ট টাইপের যে সেলের যে শেপ, সেই শেপ বা আর্কিটেকচারটা মেনটেন করার জন্য কিন্তু প্লাজমা মেমব্রেন কিন্তু সহযোগিতা করে থাকে। ইট অলসো দ্য পার্টিসিপেট ইন সেলুলার সিগন্যালিং। হ্যাঁ, একটা সেল তার ভিতরে যত ধরনের মেটাবলিজম প্রসেস, সেই সেল গ্রোথ করবে কিনা, ডিভিশন করবে কিনা সেটার জন্য, বা সেলটাকে অ্যাডিশন করবে কিনা সেটার জন্য যত ধরনের যে সিগন্যাল অর্থাৎ মেসেজ, সেটাও কিন্তু এই সেল মেমব্রেন কিন্তু সাহায্য করে থাকে। তাহলে কি সেল সিগন্যালিং কিসের জন্য সাহায্য করছে, দেখো সেল ডিভিশন করার জন্য। তারপর দেখো মেটাবলিজম অ্যাক্টিভিটি, সেল গ্রোথে সাহায্য করে থাকে। হ্যাঁ, এই সিগন্যাল মলিকিউলস কিন্তু হরমোনও হতে পারে। পরে এগুলো আমরা ড্রয়িং এর মাধ্যমে সেল অ্যাডিশন, অর্থাৎ একটা সেল আরেকটা সেলের সাথে যে জুড়ে যাওয়ার জন্য কিন্তু সেল মেমব্রেন কিন্তু সাহায্য করে থাকে, ঠিক আছে। মনে করো এই একটা সেল মেমব্রেন আর এই একটা সেল মেমব্রেন, এই যে জুড়ে যাওয়ার জন্য এই যে প্রসেসকে বলা অ্যাডহায়ার প্রসেস বা অ্যাডিশনস প্রসেস, সেই অ্যাডিশন প্রসেসের জন্য কিন্তু সেল মেমব্রেন কিন্তু সাহায্য করে থাকে অ্যান্ড contribute to overall function of the integrity of the cell and which maintain a stability and internal environment. In 1972, fluid mosaic model was given by Singer and Nicholson. It described the complex structure of the plasma membrane with protein embedded in a fluid bilayer. দেখো সিঙ্গার এবং নিকালসন 1972 খ্রিস্টাব্দে তারা কিন্তু প্লাজমা মেমব্রেন একটি মডেল কিন্তু তারা দেন এবং সেখানে তারা বিভিন্ন ধরনের প্রোটিন এই যে মেমব্রেনের সাথে কিন্তু অ্যাটাচ হয়ে বা এমবেডেড হয়ে এক ধরনের স্ট্রাকচার তৈরি করেছে এবং মেমব্রেনের যে ফ্লুইডিটি সেই পার্টটাকে নিয়েও কিন্তু তারা কিন্তু ডিসকাশন করেছিল। সেইখানে তাদের যে মডেল ছিল ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। মোজাইক স্ট্রাকচার, কেন মোজাইক স্ট্রাকচার সেগুলো আমরা ডিটেলসে জানবো। The plasma membrane consists of the lipid bilayer with two layer lipid forming with foundations. অলরেডি তো আমরা আলোচনা করলাম যে লিপিডের যে ফসফোলিপিডের যে বাইলেয়ারটা থাকে সেটা কিন্তু হচ্ছে টু লিপিড লেয়ার কিন্তু থাকে and embedded with the lipid matrix and various protein that contribute to its functionally, and among this protein receptor protein enable the cell communications with the additions protein promote the cell cohesions. এইরকম সব ধরনের কাজের জন্য সেল অ্যাডিশনস, হ্যাঁ, সেল কমিউনিকেশন, এইসবের জন্য সব কিন্তু হচ্ছে প্লাজমা মেমব্রেন কিন্তু সাহায্য করে থাকে। The movement of only the desired substance from the structure is called the nature of the selectively permeable. সেল মেমব্রেন কিন্তু হচ্ছে কি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এবার আসলে কিছু ফাংশন যদি আমরা দেখে থাকি, তো যেহেতু একটা বায়োকেমিক্যাল মেমব্রেন যেটা সাইটোপ্লাজমকে ব্যারিয়ার করে থাকছে এবং এক্সটার্ন সেলুলার ম্যাট্রিক্স থেকে ইন্টারসেলুলার ম্যাট্রিক্সকে সেপারেট করে থাকে, এর কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কাজ কিন্তু থাকে।
ফার্স্ট দেখো ব্যারিয়ার হিসেবে সাহায্য করছে। সেলের বাইরে থেকে ভিতরে, মনে করো এই হচ্ছে সেলের মেমব্রেন। দেখো মনে করো একটা সেল যদি আমরা এখানে ড্র করি, মনে করো এই হচ্ছে সেল মেমব্রেন। তো যেহেতু বাই লেয়ার, তাহলে আমরা আরেকটা লেয়ার করি। তো সেলের বাইরে থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে যদি কোনো মলিকিউলস যাতে না বার হয় বা না কোনো মেটেরিয়ালস যে সেলের ভিতরে বিনা অনুমতিতে বা নো পারমিশনে যদি এন্ট্রি করে থাকে, সেটাকে ব্যারিয়ার হিসেবে সাহায্য করে থাকে কিন্তু এই সেল মেমব্রেন। ঠিক আছে, যেহেতু সেলের ভিতরে কি দেখতে পাই আমরা, ডিফারেন্ট টাইপস অফ সেলুলার অর্গানেলিস, সেলুলার অর্গানেলিস কিন্তু আমরা দেখতে পাই। এই অর্গানেলিসকে বাইরের থেকে এক্সটার্নাল ব্যারিয়ার হিসেবে কিন্তু সেল মেমব্রেন কিন্তু সাহায্য করে থাকে। সিলেক্টিভলি পারমেবল, কোনো মলিকিউল সেলের ভিতরে ঢুকবে কিনা বা সেল থেকে বাইরে বার হবে কিনা সেটাকে সিলেক্টিভলি পারমেবল করে থাকেও কিন্তু সেল মেমব্রেন। সেল কমিউনিকেশন, একটা সেল আরেকটা সেলের সাথে যে কমিউনিকেট করবে, সেই কমিউনিকেশনের জন্য কিন্তু সেল মেমব্রেন কিন্তু সাহায্য করে। সেল কোহেশনস, অ্যাডিশন প্রোটিন হেল্প দা স্টিকি টুগেদার। একটা প্রোটিন আছে যার নাম কি বললাম, অ্যাডিশন প্রোটিন, যা কি করছে আরেকটা সেলকে আরেকটা সেলের সাথে কোহেট করতে অর্থাৎ জুটে জুড়ে যেতে কিন্তু সাহায্য করছে। এছাড়াও দেখো ইন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস, অলরেডি আমরা বললাম যে ফ্যাসিলিটে বিভিন্ন ধরনের মেটেরিয়ালকে ফ্যাসিলিটেট করার জন্য বা সেলের ভিতরে দেখা যাচ্ছে যে প্রোটিনটা তৈরি হলো, সেই প্রোটিনটাকে ট্রান্সলেশন প্রসেসেই তো আমরা জানি যে সাইটোপ্লাজমের প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটাকে সাইটোপ্লাজম থেকে বাইরে বার করার জন্য কিন্তু এক্সোসাইটোসিস প্রসেস লাগে, সেই এক্সোসাইটোসিস প্রসেসের জন্য কিন্তু সাহায্য করছে প্লাজমা মেমব্রেন। হোমিওস্টেসিস, আমাদের দেহের বা সেলের বাইরে যে টেম্পারেচার থাকে, সেলের ভিতরের টেম্পারেচারকে ব্যালেন্স করার জন্য প্লাজমা মেমব্রেন কিন্তু সাহায্য করছে। এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশনস, বিভিন্ন ধরনের মলিকিউলস, হ্যাঁ, সিগন্যালিং এর জন্য, সেই ইন্টারঅ্যাকশনের জন্য কিন্তু প্লাজমা মেমব্রেন সাহায্য করছে। ঠিক আছে, দেখো কত ধরনের কাজের জন্য এই প্লাজমা মেমব্রেন সাহায্য করে থাকে, সব কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এবার দেখো প্লাজমা মেমব্রেনের যে ফাংশন এন্ড স্ট্রাকচার এবং কোন কোন কম্পোনেন্টস গুলো থাকে সেগুলো আমরা একটু জানবো। তো অলরেডি আমরা জানলাম যে প্লাজমা মেমব্রেন কিন্তু মেজর কম্পোনেন্ট হচ্ছে ফসফোলিপিড। ঠিক আছে, ফসফোলিপিড কি হিসেবে থাকে, বাই লেয়ার হিসেবে কিন্তু থাকে। ঠিক আছে, দেখো ইট ইজ এ প্রোটেক্টিভ আউটার কভারিং শিট and envelops the cell bodies, and it's known the other name called the plasma membrane, সেল মেমব্রেন অর বায়োলজিক্যাল মেমব্রেন। ঠিক আছে, এবং দেখো ইট সেপারেট দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড হুইচ আউটসাইড দ্য সেল মেমব্রেন অ্যান্ড ইন্টারসেলুলার ফ্লুইডস ইনসাইড দ্য সেল। সেলের বাইরেটাকে বলা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং সেলের ভিতরটাকে বলা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, এবং এই কিন্তু হচ্ছে সেমি পারমিয়েবল। ঠিক আছে, এবং দেখো ইট কম্পোজ 55% কিন্তু প্রোটিন। কোন একটা সেল, সেটা যদি সেল মেমব্রেন সেটা যদি আমরা দেখে থাকি, তার ভিতরে কিন্তু 55% প্রোটিন আমরা দেখতে পাই, 40% আমরা কিন্তু লিপিড মলিকিউলস দেখতে পাই, এবং 5% কিন্তু কার্বোহাইড্রেট। এটা কিন্তু হচ্ছে একই রেশিও কিন্তু সব সেলের কিন্তু থাকে না, ডিফারেন্ট টাইপ। মনে করো আরবিসি সেলের ক্ষেত্রে একরকম থাকে, আরেক ধরনের আরেকটা সেলের ক্ষেত্রে আরেক ধরনের থাকে, এরকম ডিফারেন্ট টাইপ সেলের ক্ষেত্রে কিন্তু এই কম্পোজিশনস গুলো কিন্তু আলাদা থাকে। ঠিক আছে, তো দেখো প্লাজমা মেমব্রেনের কাজগুলো কিন্তু আমরা এখানে আরো সুন্দর করে দিয়েছি, একটু বাড়ি থেকে সবাই পড়ে নেবো। এবার আসা যাক এই যে যে সেল মেমব্রেন, যেটা তো অলরেডি তো ব্যারিয়ার হিসেবে তো কাজ করছে, এক্সট্রা সেলুলার এবং ইন্টারসেলুলারকে সেপারেট করেছে, এই সেল মেমব্রেন কিন্তু সাইটোসল বা সাইটোপ্লাজম ছাড়াও ডিফারেন্ট টাইপস অর্গানেলিসের কিন্তু থাকে। তো দেখো এই সেল মেমব্রেন কেমন থাকে, টাইপস অফ সেলুলার অর্গানেলিস অন দ্য বেস অফ সেলুলার মেমব্রেন। দেখো আমাদের সেলের ভিতরে ডিফারেন্ট টাইপস অফ অর্গানেলিস কিন্তু আমরা দেখতে পাই। সেই অর্গানেলিস, দেখো কি কি অর্গানেলিস যদি আমরা দেখে থাকি, একটা সেল আমরা ফার্স্ট ড্র করি। মনে করো এই হচ্ছে একটা সেল। তো সেলের মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখতে পাই সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। দেখো মনে করো এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যেটাকে সেলুলার হেড বলা হয়। ঠিক আছে, এর নাম দেই নিউক্লিয়াস।
সেলের উপরে যদি এটা হচ্ছে অ্যানিমাল সেল হয় তার নাম হয় সেন্ট্রোজোম। নিউক্লিয়াসের উপরে বাইরের দিক থেকে কি তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর নাম কি? আর। এবং আর এর দুটো টাইপ থাকে, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে আর। এবং এর ভিতরে একটা ফ্ল্যাটিনেট পার্ট আমরা দেখতে পাই, যেটার ভিতরে জোন অফ এক্সক্লুশন রিজন আমরা দেখতে পাই, যেটার নাম আছে গলগি বডি। ঠিক আছে, এর ভিতরে পাওয়ার হাউস অফ সেল আমরা দেখতে পাই। পাওয়ার হাউস অফ সেল কি না? মাইটোকন্ড্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর ভিতরে কি দেখতে পাই? সেল ফ্রি রাইবোজোম কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এরকম ডিফারেন্ট টাইপস অফ সেলুলার অর্গানেলিস আমরা দেখতে পাই। তো দেখো এইটা তো সেল মেমব্রেন, হ্যাঁ এটার নাম কি আমরা জানি? সেল মেমব্রেন। সেল মেমব্রেনও কি দিয়ে তৈরি? ফসফোলিপিড। এবার দেখো এই সেল মেমব্রেন কি করছে, দেখো সেপারেট করছে বাইরের এনভায়রনমেন্ট অর্থাৎ এক্সট্রা সেলুলার পার্ট, এটাকে কি বলবো? এক্সট্রা সেলুলার পার্ট, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এবং ভিতরের পার্টটাকে কি বলবো আমরা? ইন্ট্রা সেলুলার ম্যাট্রিক্স। এই দুটো পার্টকে সেপারেট করছে কে? এই দুটো পার্টকে কিন্তু হচ্ছে সেপারেট কিন্তু করছে এই সেল মেমব্রেন। ঠিক আছে, এই সেল মেমব্রেন কি করছে? এই পার্টকে কিন্তু হচ্ছে সেপারেট করে রাখছে। ঠিক আছে, এইবার দেখো সেলের ভিতরে থাকা যে সেলুলার অর্গানেলিস, সেই সেলুলার অর্গানেলিস গুলো কিন্তু হচ্ছে সেল মেমব্রেন দ্বারা তৈরি। তো সেইগুলো কারা? দেখো টাইপস অফ সেলুলার অর্গানেলিস যদি আমরা দেখে থাকি, কারো কারো ক্ষেত্রে মেমব্রেন লেস হয়, মেমব্রেন লেস সেলুলার অর্গানেলিস আমরা দেখতে পাই। মেমব্রেনলেস সেলুলার অর্গানেলিস কারা? না আমরা জানি দুটো থাকে, একটার নাম হচ্ছে সেন্ট্রোজোম, আর একটার নাম হচ্ছে রাইবোজোম। এদের গায়ে কিন্তু কোনো মেমব্রেন থাকে না, উইথাউট মেমব্রেন। ঠিক আছে, এবার আসা যাক সিঙ্গেল লেয়ার সেলুলার অর্গানেলিস, মানে এই সেল মেমব্রেন কিন্তু হচ্ছে সিঙ্গেল লেয়ার, এখন কিন্তু আর ডাবল লেয়ার কিন্তু নেই। সিঙ্গেল লেয়ার সেলুলার অর্গানেলিস কারা? না দেখো, ফার্স্ট গলগি বডি, তারপর আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা শর্টে আমরা আর বলে থাকি। তারপর দেখো ভ্যাকুলস, তারপর হচ্ছে লাইসোজোম, যেটা আছে অ্যানিমাল সেলে থাকে, এ ফর হচ্ছে অ্যানিমালস। ঠিক আছে, সেন্ট্রোজোমও কিন্তু অ্যানিমাল সেলে থাকে। তারপরে কি দেখতে পাই? সাইটোস্কেলিটন। সেলের ভিতরে কি দেখতে পাই আমরা? ডিফারেন্ট টাইপস অফ সাইটোস্কেলিটন আমরা দেখতে পাই। ঠিক আছে, এছাড়াও দেখো এই সবগুলো কিন্তু হচ্ছে সিঙ্গেল সেলুলার অর্গানিজম, মানে কি এদের সিঙ্গেল লেয়ার কিন্তু আমরা দেখতে পাই। এবার আসা যাক ডাবল লেয়ার সেলুলার অর্গানেলিস। সেলুলার অর্গানেলিস, ডাবল লেয়ার সেলুলার অর্গানেলিস কারা? দেখো ফার্স্ট আসা যাক নিউক্লিয়াস, যেটাকে আমরা সেলের মস্তিষ্ক বলা হয় থাকে। তারপর আসা যাক আমরা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াল সেল মেমব্রেন কিন্তু হচ্ছে ডাবল থাকে। আর লাস্ট আসা যাক প্লাস্টিড।
এগুলো হচ্ছে ডাবল লেয়ার কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। আর তার মধ্যে মাথায় রাখবা এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু আমাদের সেলফ রেপ্লিকেটিং কিন্তু ডিএনএ অ্যান্ড আরএনএ আমরা দেখতে পাই। অ্যান্ড মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিডের ভিতরেও কিন্তু আমরা কি দেখতে পাই, জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু হচ্ছে ডিএনএ দেখতে পাই। সেই কারণে এদেরকে কি বলা হয়, এদেরকে সেমি অটোনোমাস সেল অর্গানেলিস কিন্তু বলা হয় থাকে, সেমি অটোনোমাস সেল অর্গানেলিস বলা হয় থাকে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো ক্লিয়ার হলো। এইবারে দেখো এই ঘটনাগুলোই কিন্তু এখানে কিন্তু এক্সপ্লেনেশন করা আছে। দেখো এই ক্লোরোপ্লাস্ট এন্ড প্লাস্টিড এরা কিন্তু হয় ডাবল লেয়ার, ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু হয় সিঙ্গেল লেয়ার। ঠিক আছে, এই যে দেখো ইনার মেমব্রেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন। যদি সেল মেমব্রেন আমরা দেখি, দেখো এই পার্টটাকে যদি আমরা জুম করে যদি দেখি তাহলে ঠিক কেমন দেখতে লাগবে। দেখো মনে করো এই একটা বাইরের মেমব্রেন আর এই একটা আছে ভিতরের মেমব্রেন, তাহলে এইটাকে কি বলবো, আউটার মেমব্রেন। আর এইটাকে কি বলবো, ইনার মেমব্রেন। আর এদের দুটোর মাঝখানে কি দেখতে পাই, পেরিমেমব্রেনাস স্পেস, পেরিমেমব্রেনাস স্পেস। ঠিক আছে, তাহলে এই সব পার্টগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবার আসা যাক সেল মেমব্রেনের বিভিন্ন ধরনের মডেল। তো দেখো এখানে আমি 4টে মডেল খুব শর্টে এখানে একটা রেখেছি, কিন্তু এগুলোর ডিটেলস আমার নোটসের কিন্তু নিচের দিকে। দেখো আমি নোটসগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ ভাবে ডিজাইন করেছি, যেগুলো তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে। তো দেখো আমরা ফার্স্ট সেল মেমব্রেনের যদি মডেল আমরা দেখে থাকি, ফার্স্ট আসা যাক একদম সিম্পলেস্ট মডেল, ওভারটন মডেল। ওভারটন মডেল। সেকেন্ড যদি দেখি ইরভিং ল্যাংমোরিন মডেল, দেন গটার অ্যান্ড প্রেইন্ডেল মডেল, দেন ড্যাপসন অ্যান্ড ড্যানিয়েল মডেল, রবার্টসনিয়ান মডেল অ্যান্ড ফ্লুইড মোজাইক মডেল। এইসব মডেলগুলোর সময়কাল কি সেগুলো একটা গ্রাফিক্যালি এখানে দেওয়া আছে, আমি সেগুলোও রিলেট করে বলবো, প্লাস প্রতিটা মডেলের ডিটেলসেও কিন্তু ইনফরমেশন দেবো। এখান থেকে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু ক্লিয়ার হবে। কিন্তু মাথায় রাখা এই ফ্লুইড মোজাইক মডেলটাই কিন্তু হচ্ছে সব থেকে বেশি গ্রান্টেড হয়েছিল সিঙ্গার এবং নিকালসন 1972 এই সালে কিন্তু তারা কিন্তু এই ফ্লুইড মোজাইক মডেল কিন্তু বলেছিল, এবং তারা বলেছিল সেল মেমব্রেন ইজ সেমি পারমিয়েবল। বাকি যে মডেলগুলো বলেছিল তারা কিন্তু এই ঘটনাটা কিন্তু বলেনি, এবং ডাইনামিক অ্যান্ড ফ্লুইড নেচার কিন্তু এই তিনটে টার্মস কিন্তু ইউজ করেছিল। কি বলেছিল, সেমি পারমিয়েবল, ডাইনামিক আর ফ্লুইড। ঠিক আছে, এই তিনটে টার্মস কিন্তু ইউজ করেছে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট ওভারটন মডেল অ্যান্ড ওভারটন মডেল। এই ওভারটন মডেল দেখো 1895 থেকে 1899 অর্থাৎ 1900 সালের দিকেই কিন্তু ফার্স্ট এই মডেলটা কিন্তু আবিষ্কার হয় বিজ্ঞানী ওভারটন। এই যে দেখো আমার ব্যাক সাইডে কিন্তু ওভারটনের কিন্তু ছবি আছে, সায়েন্টিস্ট। তো এই ওভারটনে কিন্তু সর্বপ্রথম সেল মেমব্রেন সম্পর্কে কিন্তু তিনি আইডিয়া দিয়েছিল, এবং তিনি বলেছিল যে সেল মেমব্রেন কিন্তু কম্পোস্ট লিপিড দিয়ে কিন্তু তৈরি হয়, এবং তিনি সেল মেমব্রেনের কোনো লেয়ার বা অন্যান্য কোনো ঘটনা কিন্তু তিনি বলেননি। ঠিক আছে, তিনি আরো কিছু একটা ইনফরমেশন দিয়েছিল। দেখো এইখানে যদি আমরা দেখে থাকি, তো দেখো বলেছিল যে সেল মেমব্রেন কিন্তু হচ্ছে লিপিড মেমব্রেন দ্বারা কিন্তু তৈরি। আর কি বলেছিল, and follow the lack of explanations for high permeability of water, মানে সেলের যে পারমেবিলিটি সেটা সম্পর্কে কিন্তু তিনি কোনো ইনফরমেশন কিন্তু জানতেন না। and also propose idea of the activity of the transport requiring energy, এবং তিনি আরেকটা ঘটনা তিনি বলেছিল যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এরপরে আমরা দেখতে পাবো ফ্যাসিলিটেড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য কি দরকার, রিকোয়ার এনার্জি দরকার। সেই ঘটনাটা তিনি কিন্তু বলেছিল, কিন্তু যে প্লাজমা মেমব্রেন যে জল পারমিয়েবল হয় না সেটা কিন্তু তিনি জানতেন কিন্তু না। তো দেখো তিনি ফার্স্ট কি বলেছিল, দেখো সেল মেমব্রেন কিন্তু হচ্ছে প্রোটিন দ্বারা কম্পোজড, লিপিড দ্বারা কিন্তু কম্পোজড কিন্তু থাকে। and this hypothesis was based on the observation that substance soluble in lipid could readily pass through the cell membrane, and while
those that were not lipid soluble could not. তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু এই প্রমাণটা করেছিল যে সেল মেমব্রেন বা সেল মেমব্রেনের যে কম্পোজিশন সেটা কিন্তু হচ্ছে লিপিড দ্বারা কিন্তু তৈরি। কি বলেছিল যে লিপিড মলিকিউলস গুলো কিন্তু হচ্ছে কি হয়, লিপিড এর যে মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেনকে পাস করতে পারে, বাট যেগুলো নন লিপিড মলিকিউল সেগুলো কিন্তু হচ্ছে পাস কিন্তু করতে পারে না। তার জন্য তিনি একটা টার্মস ইউজ করেছিল, লাইট ডিজলভ লাইট। লাইট ডিজলভ লাইট কথাটির অর্থ হচ্ছে কি এটাই যে পোলার মলিকিউলস, হ্যাঁ পোলার মলিকিউল অর্থাৎ চার্জেবল মলিকিউলস dissolve in polar solvent and non-polar molecule dissolve in non-polar solvent। এবং আমরা দেখতে পাই যে ফসফোলিপিডের যে বাইলেয়ারটা অর্থাৎ আউটার যে লেয়ারটা থাকে সেটা কিন্তু হচ্ছে পোলার হেড দ্বারা কিন্তু তৈরি, সেইখানে পোলার মলিকিউলস কিন্তু ইজিলি কিন্তু পাস কিন্তু করতে পারে, ঠিক আছে। সেই কারণে polar molecule dissolve in polar substance and non-polar molecule dissolve in non-polar substance, এই ঘটনাকে কি বলা হয়, লাইক ডিজলভ লাইক, ঠিক আছে। এবং তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিল, ইউজ প্লান্ট রুট হেয়ার কিন্তু নিয়েছিল এন্ড প্লেস উইথ দ্য ডিফারেন্ট সলিউশনস, বিভিন্ন ধরনের সলিউশনের ভিতরে প্লান্টস রুটটাকে রেখেছিল এবং লিপিড সলিউট, মনে করো লিপিড যে সলিউটটা সেটাই কিন্তু সেই রুটের ভিতর দিয়ে কিন্তু পাস করেছিল, রুটের মেমব্রেন দিয়ে। সেই কারণে মাথায় রাখবে যে লিপিড কন্টেন্ট বা লিপিড কন্টেনিং যে সলিউশনগুলো থাকে সেইগুলো কিন্তু হচ্ছে সেল মেমব্রেনকে পাস কিন্তু করতে পারে, বাট নন লিপিড মলিকিউলস গুলো কিন্তু হচ্ছে পাস কিন্তু করতে পারে না। এবং কনক্লুশন যদি লাস্টে আমরা দেখে থাকি যে মেমব্রেন হ্যাভ দ্য কোটিং অফ দ্য লিপিড, দ্যাট লিপিড ইজ মেড অফ দ্য কোলেস্ট্রল অ্যান্ড লেসিথিন। তিনি লাস্টে আমরা বলেছিলেন যে যে লিপিডটা কিন্তু হচ্ছে কোলেস্ট্রল দ্বারা তৈরি এবং লেসিথিন দ্বারা কিন্তু তৈরি কিন্তু থাকে, ঠিক আছে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বলেছিল যে প্লাজমা মেমব্রেন কিন্তু হচ্ছে লিপিড কম্পোনেন্ট বা লিপিড দিয়ে কিন্তু কম্পোজিশনস কিন্তু থাকে। এরপরে দেখো নেক্সট মডেল, দেখো ইরভিং লেংমুরি মডেল। এখানে দেখো তিনি কি বলেছিল, দেখো লেংমুরি, it is a direct model of the plasma membrane but rather the model is describing the monocellular lipid bilayer অর্থাৎ মনোলেয়ার। এই যে দেখো ইরভিং লেংমুরি ইনি কিন্তু তেমন কোনো ইনফরমেশন কিন্তু দেয়নি, শুধু এইটুকুই বলেছিল যে সেল মেমব্রেন কিন্তু হচ্ছে মনোলেয়ার থেকে বাইলেয়ার যে ঘটনাটা সেটা কিন্তু তিনি কিন্তু বলেননি। and which have been used specify model to study the membrane properties, and Langmuir model are the 2D structure of the molecules are air-water interface and diagram of the plasma membrane itself based on their accept fluid mosaic model and show the lipid with the embedded protein and other molecules। এবং যে সেল মেমব্রেন আমরা দেখতে পাই সেই সেল মেমব্রেনের যে লিপিড, সেই লিপিডের সাথে কিন্তু অন্যান্য কম্পোনেন্টস লাইক দ্য প্রোটিন, সেই প্রোটিন কিন্তু এমবেডেড কিন্তু থাকে, ঠিক আছে। সেই কথাটাও কিন্তু তিনি বলেছিলেন। and membrane is monolayer made of অ্যাম্পিপ্যাথিক মলিকিউলস। দেখো অ্যাম্পিপ্যাথিক মলিকিউলস হিসেবে দেখো ফসফোলিপিড তো আমরা দেখতে পাচ্ছি, সেই ফসফোলিপিড কিন্তু অ্যাম্পিপ্যাথিক নেচার কিন্তু হয়ে থাকে, কারণ এই ফসফোলিপিডের কি দেখতে পাই না, ফসফোলিপিডের কিন্তু আমরা দুটো পার্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে হাইড্রোফোবিক এন্ড হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক হেড পার্ট আমরা দেখতে পাই, হাইড্রোফোবিক টেল পার্ট আমরা দেখতে পাই। সেই কারণে অ্যাম্পিপ্যাথিক মলিকিউলস কিন্তু বলা হয় ফসফোলিপিডকে। দেখো এই যে দেখো হাইড্রোফিলিক পার্ট ইজ ডিরেক্টলি টুয়ার্ডস ওয়াটার এন্ড হাইড্রোফিলিক ইজ ডিরেক্টলি অলওয়েজ ফ্রম দ্য ওয়াটার, ঠিক আছে। হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক পার্টগুলোর কিন্তু সম্পর্কে কিন্তু তিনি একটা কনসেপ্ট কিন্তু দেন। তারপরে দেখো গটার অ্যান্ড গ্রিন্ডেল মডেল, যেটা কিন্তু অনেকটাই পরে কিন্তু এসেছিল, 1925 খ্রিস্টাব্দে কিন্তু এসেছিল। দেখো 1900 সাল, তারপরে দেখো ইরভিং লেংমুরি মডেল এসেছিল, তারপরে দেখো গটার অ্যান্ড গ্রিন্ডেল মডেল কিন্তু এসেছিল। এই গটার এবং গ্রিন্ডেল তাদের যে মডেলটা সেখানে কিন্তু তারা আরবিসি কে ইউজ করে কিন্তু এই মডেলটা কিন্তু তৈরি কিন্তু করেছে, ঠিক আছে। দেখো একটু এখানে আমি দেখি 1925 খ্রিস্টাব্দে দেখো Goddard and Grindel model proposed that the cell membrane are composed of the bimolecular lipid bilayer। দেখো আগেরটাই কিন্তু বলেছিল মনোলেয়ার, এখানে কিন্তু হচ্ছে বায়োমলিকুলার লিপিড বাইলেয়ার কিন্তু বলা হয়েছিল বলেছে। and where the hydrophobic tail pointed inward, the hydrophilic head faced outward।
এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে হেড, এইটাকে তো আমরা কি বলছি, হাইড্রোফিলিক হেড, যেটাকে আমরা পোলার হেড বলা হয়। এবং দেখো এই হাইড্রোফিলিক হেড কিন্তু এই দিকেও আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে। এটা মনে করো এক্সটেরিয়র পার্ট সেলের, আর এইটা মনে করো ইন্টেরিয়র পার্ট। তো এক্সটেরিয়র বলো বা ইন্টেরিয়র বলো, দুই সাইডে কিন্তু হাইড্রোফিলিক হেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় পোলার হেড। এবং মাঝখানে যে টেলের মতন পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই টেলের মতন পার্টটাকে কি পার্ট বলা হয়, হাইড্রোফোবিক টেল। সেই হাইড্রোফোবিক টেলে কি দেখতে পাই, নন পোলার টেল কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, সেই কারণে এই দুটো লেয়ার থাকার কারণে একে কি বলা হয়, লিপিড বাই লেয়ার কিন্তু বলা হয়ে থাকে। আর তিনি এখানে কিন্তু একটা আরবিসি সেলকেই কিন্তু নিয়ে তিনি এটা বলেছিল যে আরবিসি সেলের বাইরের দিকে একটা এক্সটেরিয়র পার্ট আমরা দেখতে পাচ্ছি, এবং ভিতরের দিকে দেখো আর একটা ইন্টেরিয়র পার্ট আমরা দেখতে পাই। সেই কারণে এই এরিথ্রোসাইট বা আরবিসি সেল কিন্তু হচ্ছে বাই লেয়ার। ঠিক আছে, তিনি কিন্তু এটা বলেছিলেন। By measuring the surface area of the blood cell extract, they determine the membrane lipid are twice cell surface area and identifying the fundamental bilayer structure. তিনি কিন্তু সর্বপ্রথম ফার্স্ট এই বাইলেয়ার স্ট্রাকচারটাই কিন্তু আবিষ্কার করেছিল, গটার অ্যান্ড গ্রিন্ডেল 1925। ঠিক আছে, তো সেগুলোই কিন্তু এখানে লেখা আছে। তোমরা চাইলে আরো যদি কেউ ইনফরমেশনের দরকার পড়ে তো এখান থেকে তোমরা পড়তে পারো। যে দেখো lipid extraction, Ebert, Gorter and Grindel extract the lipid known the number of the red blood cells, and the monolayer formation they spread these the extract lipid as a single molecular thick layer on the surface of the water. Are the measuring using the Langmuir through the they are measuring the total surface area of the lipid monolayer. তো এইসব ঘটনাগুলো দেখো বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট তো করেছিল। এবার দেখো গটার এবং গ্রিন্ডেল তারা তো বাইলিয়ারের কথাটা তো বলেছিল, কিন্তু একটা ড্রব্যাক কিন্তু এখানে থেকে যায়। দে ডিড নট ডিসকাস অ্যাবাউট দ্য প্রোটিন অ্যান্ড মেজারিং এরিথ্রোসাইটিক সেল অর আরবিসি। এরিথ্রোসাইটিক সেলের যে সাইজ বা মেজারিংটা তারা কিন্তু করতে পারেনি, এবং তারা কিন্তু প্রোটিন সম্পর্কে কিন্তু কোনো ইনফরমেশন দেয়, শুধু এইটুকুই বলেছিল লিপিড বাইলেয়ার কিন্তু তারা দেখতে পায়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট সায়েন্টিস্ট এসেছে ড্যানিয়েল অ্যান্ড ড্যাপসন মডেল, যেটাকে আমরা স্যান্ডউইচ মডেল হিসেবে কিন্তু চিনে থাকি। স্যান্ডউইচের উপরে কি দেখতে, ব্রেড, মাঝখানে আমরা কি দেখতে পাই, ভেজিটেবলস থাকে, তারপর আবার কিন্তু ব্রেড থাকে। তো এই যে দেখো ড্যানিয়েল এবং ড্যাপসন তাদের এই মডেলকে দেখো স্যান্ডউইচ মডেল, পকি মলিকিউলার মডেল অ্যান্ড প্রোটিন লিপিড প্রোটিন মডেল কিন্তু বলা হয়, অর্থাৎ পিএলপি মডেল কিন্তু বলা হয়ে থাকে, পিএলপি মডেল কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, the surface tension of the model of the plasma membrane which proposed that the protein layer coated a lipid bilayer reduce high surface tensions was the formulated by the Daniel and Dapson 1935 আগেটা ছিল 1925 এবং এখন ছিল কিন্তু হচ্ছে 1935, অর্থাৎ 10 বছর পরে তারা কিন্তু কি দিয়েছে যে প্রোটিনের the surface tension of the model of the plasma membrane যেটা সম্পর্কে কিন্তু তারা কিন্তু একটা দিয়েছে, and protein layer coated the lipid bilayer, এবং তারা কি বলেছিল যে লিপিডের উপরে কিন্তু হচ্ছে প্রোটিন কি করে রেখেছে, কোট করে রেখেছে। দেখো এই তো সেই লিপিডের পার্ট, মনে করো এই পার্টটা তো লিপিডের পার্ট, এবং লিপিডের উপরে কোট করে কারা আছে, লিপিডের উপরে কিন্তু কোট করে আছে হচ্ছে প্রোটিন। সেই কারণে এখানে দেখো প্রোটিন
লিপিড অ্যান্ড প্রোটিন। তো দেখো এখানে অনেকটা স্যান্ডউইচের মতন লাগছে না, দেখো ব্রেড, ভেজিটেবলস অ্যান্ড ব্রেড, অর্থাৎ হাইড্রোফোলিক হাইড্রোফোবিক জোন, হাইড্রোফিলিক জোন, হাইড্রোফোবিক জোন, আবার হাইড্রোফিলিক জোন, এইরকম ভাবে কিন্তু হচ্ছে ডিভিশন কিন্তু থাকে। সেই কারণে তিনি কিন্তু তারা কিন্তু বলেছিলেন যে স্যান্ডউইচ মডেল। ঠিক আছে, তারপরে দেখেন আর একজন সায়েন্টিস্ট এসেছে রবার্টসনিয়ান মডেল। তো রবার্টসনিয়ান মডেলে কিন্তু বিজ্ঞানী রবার্টসন কি বলছে দেখো, তিনি কিন্তু ইউনিট মেমব্রেন কিন্তু মডেল কিন্তু বলেন। এই যে প্রোটিন লিপিড প্রোটিনকে তিনি কিন্তু হচ্ছে বাইলেয়ারের কিন্তু বলছেন। তিনি বলছে এরা কিন্তু একটা ইউনিট কিন্তু হয়ে থাকে, সেই কারণে এটাকে ইউনিট মেমব্রেন মডেল কিন্তু বলে। এই যে দেখো দ্য প্রপোজড Robertson in 1959, the unit membrane model described the biological membrane as a universal trilaminar three-layer structure the composed of the central 35 angstrom of phospholipid bilayer sandwiched between the 220 angstrom outside the protein layer and totally containing the 75 thickness। তিনি কিন্তু কি বলছে দেখুন, দেখো 35 angstrom হচ্ছে ফসফোলিপিড, এটা হচ্ছে 35 অ্যাংস্ট্রম, আর যে বাইরে যে প্রোটিনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং তাদেরকে একত্রে তিনি কি বলছে না, দেখো একত্রে দেখো অ্যাংস্ট্রম, এই যে টোটালকে যদি একত্র আমরা করে থাকি 75 অ্যাংস্ট্রম কিন্তু বলা হয়ে থাকে। যেহেতু দেখো প্রোটিন তো বাই এবং এই তিনটাকে একত্রে ট্রাই ল্যামিনা লেয়ার কিন্তু বলা হয়, ট্রাই লেয়ার, বা যাকে আমরা বলা হয়ে থাকে 3 লেয়ার। ঠিক আছে, তো এই কথাটাই তিনি বলেন। এবং ইট সাজেস্ট অল দ্য সেল মেমব্রেন শেয়ার ইট কনসিস্টেন্ট অ্যান্ড স্ট্যাটিক লিপিড প্রোটিন অর্গানাইজেশন। এবং এখানে কিন্তু তিনি লিপিড প্রোটিন অর্গানাইজেশনের কথাটাও কিন্তু বলেন। এবং এছাড়াও তিনি বলেন যে লিপিড মডেল অনেকটা রেল রোড মডেল কিন্তু বলেন। এই যে দেখো তিনি কিন্তু এই কথাটা কিন্তু বলেন, দ্য মেমব্রেন দ্য ট্রিটেড উইথ দ্য ফসফোলিপিড মেমব্রেন ফসফোলাইপেস। তিনি কি করেছেন, মেমব্রেনটাকে ফসফোলাইপেসের কাজ কি, ফসফেট এবং কে কেটে রিমুভ করে দেওয়া। ঠিক যখনই তিনি দেখেন যে প্রোটিনের মতন পার্টগুলো কিন্তু হচ্ছে ডিগ্রেড কিন্তু হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন যে লিপিড এবং প্রোটিন কিন্তু একসাথে অ্যাঙ্কর করে কিন্তু থাকে। ঠিক আছে, এবং রবার্টসন কি বলছে দেখো, 6 থেকে 8 ন্যানোমিটার এবং 4 থেকে 5 ন্যানোমিটার এবং 1 থেকে 2 ন্যানোমিটার প্রোটিন ইটস বিটেড প্লেট এন্ড আফটার দ্য এক্সট্রাকশন আর ফাউন্ড টু বি দ্য গ্লোবিউলার। যখন মোটামুটি যে প্রোটিনের যে এক্সট্রাক্টটা যখন তারা পেল, সেটাকে যত করছে কনডেন্স করছে, ঠিক তখন দেখতে দেখতে দেখো 6 থেকে 8 ন্যানোমিটার, তারপর 4 থেকে 5 ন্যানোমিটার এবং 1 থেকে 2 ন্যানোমিটারের প্রোটিন দেখতে পাচ্ছে, এবং লাস্টে গিয়ে দেখে যে গ্লোবিউলার প্রোটিন কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক আছে, এবং তারা কিন্তু এই মডেলটাকে কিন্তু রেল রোড মডেল কিন্তু বলা হচ্ছিল। এবার আসে এক লাস্ট, দেখো অনেক বিজ্ঞানী অনেক ইনফরমেশন দিয়েছে, কিন্তু তারা কিন্তু মূল কথাই কিন্তু বলেনি। মূল কথা কারা বলেছিল, এই যে বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972, তারাই কিন্তু মেইন কথাটাই কিন্তু বলেছিল। কি বলেছিল দেখো, সিঙ্গার এবং নিকলসন 1972 তারা একটি মডেল কিন্তু দিয়েছিল, যেটার নাম কি ফ্লুইড মোজাইক মডেল, যেটা দেখো ডিসক্রাইব দ্য প্লাজমা মেমব্রেন অ্যাজ এ ডাইনামিক ফ্লেক্সিবল বাইলেয়ার, এবং যেটাকে ফ্লেক্সিবল বাইলেয়ার অফ দ্য ফসফোলিপিড উইথ এমবেডেড। এই যে ফসফোলিপিডের যে বাইলেয়ার সেটা এমবেডেড করে আছে কি একটা প্লাজমা মেমব্রেন তৈরি করছে, এবং যেটা ডাইনামিক হচ্ছে, কারণ কি এই যে ফসফোলিপিড গুলো দেখো বাইরে থেকে, দেখো এই যে বাইরে এবং ভিতরে যে ফসফোলিপিড বাইরের থেকে ভিতরে আসতে পারে, আবার ভিতর থেকে বাইরেও কিন্তু যেতে কিন্তু পারে। এই কারণে একে কি বলা হচ্ছে, ডাইনামিক নেচার কিন্তু বলা হয়ে থাকে। এই যে বাইরে থেকে যে মুভ করছে এটাকে কি বলা হচ্ছে, ডাইনামিক নেচার।
ঠিক আছে। তারপর দেখো ফ্লেক্সিবল, দেখো সেল মেমব্রেন কিন্তু হচ্ছে এরকম ভাবে ঢেউ খেলে খেলে কিন্তু চলতে পারে, সেখানে একে কিন্তু হচ্ছে বলা হচ্ছে ফ্লেক্সিবল। এবং ফসফোলিপিড বাইলেয়ার এমবেডেড এন্ড শিফটিং দ্য প্রোটিন, এবং এর গায়ে দেখো বিভিন্ন ধরনের প্রোটিন আমরা দেখতে পাই। কি কি প্রোটিন দেখতে পাই? টোটাল 3 ধরনের প্রোটিন। একটা হচ্ছে দেখো পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এই যে দেখো এই হচ্ছে সেল মেমব্রেনের ভিতরের সাইডে পেরিফেরাল প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু পেরিফেরাল প্রোটিন আমরা দেখতে পাই। তারপর দেখো সেল মেমব্রেনকে ভেদ করে গেছে ইন্টিগ্রাল প্রোটিন, এবং আরেকটা দেখো প্রোটিন যা সিগন্যালিং এ সাহায্য করে থাকে, আলফা হেলিক্স প্রোটিন, যাকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। এটার নাম কি? ট্রান্সমেমব্রেন প্রোটিন। ঠিক আছে। এবং এই প্রোটিনের সাথে দেখো বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট ময়টি জুড়ে গিয়ে দেখো গ্লাইকোপ্রোটিন পার্ট তৈরি করেছে। এই যে দেখো কার্বোহাইড্রেটের চেন জুড়ে গিয়ে, দেখো কার্বোহাইড্রেটের চেন জুড়ে জুড়ে কি তৈরি করছে? গ্লাইকোপ্রোটিন। এই হচ্ছে কার্বোহাইড্রেট। এবং লিপিড মলিকিউলসের সাথে দেখো কার্বোহাইড্রেট জুড়ে গিয়ে গ্লাইকোলিপিড তৈরি করছে, এবং এর ভিতরে দেখো এমবেডেড হয়ে আছে কোলেস্ট্রল, কার্বোহাইড্রেট এবং গ্লোবিউলার প্রোটিনও কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এইভাবে কিন্তু হচ্ছে লিপিড বাইলেয়ারের সাথে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস কিন্তু একসাথে এরকম ভাবে এমবেডেড কন্ডিশনে দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে। এবার দেখো এই ফ্লুইড মোজাইক মডেলে যদি টার্মসটা আমরা ইউজ করে থাকি, দ্য ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মিন্স কি? অলওয়েজ মুভ নট সলিড। এরা কি হয়? দেখো আমরা সেল মেমব্রেন কিন্তু কখনোই কিন্তু সলিড হয় না। সে তুমি পোলার অঞ্চলে যাও বা তোমরা নন পোলার অঞ্চলে যাও, যাই বলো না কেন, ফ্লুইড কিন্তু কখনোই কিন্তু সেল মেমব্রেন কিন্তু কখনোই কিন্তু হচ্ছে সলিড হয় না। সেই কারণে একে কিন্তু কি বলা হয়? ফ্লুইড কিন্তু বলা হয়। জাস্ট বিকজ এর ভিতরে কি দেখতে পাই? কার্বোহাইড্রেট অ্যান্ড কোলেস্ট্রল প্রেজেন্ট থাকার কারণে। মোজাইক কেন বলা হচ্ছে? দ্য কালেকশন অফ থিঙ্কিং স্টাক টুগেদার। এর ভিতরে কি দেখতে পাই? বিভিন্ন ধরনের মলিকিউলস, এই যে দেখো কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন অ্যান্ড কোলেস্ট্রল একসাথে কি হয়ে যাচ্ছে? স্ট্যাক ট্রানজিশনে থাকে, যেটা অনেকটা মোজাইক দেখতে পাই। এই যে আমাদের বাড়ি যে পাথর যারা বসাই, এই পাথরের গায়ে ছোপ 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 থাকে, সেখানে ওকে বলা হয় মোজাইক পাথর বলা হয়ে থাকে। ঠিক সেই রকমই দেখো এই যে প্রোটিন, লিপিড এরকম ভাবে একসাথে থাকার কারণে দেখো এরকম ছোপ 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 কিন্তু দেখতে লাগছে, সেইখানে একে বলা হয় মোজাইক। অ্যান্ড মডেল মানে কি? রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়েল লাইফ। দেখো এই মডেলটাকে রিপ্রেজেন্ট আমরা করছি, সেখানে একে কি বলা আছে? রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে। দেখো এই যে বিভিন্ন ধরনের প্রোটিন কিন্তু এরকম ভাবে অ্যাটাচ আছে। এই যে দেখো গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, তারপরে দেখো সেলের ভিতরে যদি দেখে থাকি বিভিন্ন ধরনের সাইটোস্কেলিটন গেছে, ইন্টিগ্রাল প্রোটিন গেছে, পেরিফেরাল প্রোটিন, কোলেস্ট্রল, প্রোটিন চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, এবং ফসফোলিপিড বাইলেয়ারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই সবগুলো থাকার কারণে একেই কিন্তু হচ্ছে দ্য ফ্লুইড মোজাইক মডেল কিন্তু বলা থাকে। ফ্লুইড কেন বললাম? কারণ সেল মেমব্রেন অলওয়েজ কিন্তু মানে সলিড কন্ডিশনে থাকে না। ঠিক আছে। অলওয়েজ কিন্তু মুভেবল, জাস্ট বিকজ এর ভিতরে কি থাকার কারণে বললাম আমি, যে কার্বোহাইড্রেট অ্যান্ড কোলেস্ট্রল থাকার কারণে। একটু পরেই সেইগুলোর ঘটনা জানবো, যে কার্বোহাইড্রেট অ্যান্ড কোলেস্ট্রল থাকার কারণে। থাকার কারণে। ঠিক আছে। তো এটাই ছিল ফ্লুইড মোজাইক মডেলের ঘটনা। এবার দেখো দ্য কম্পোনেন্টস অফ দ্য ফাংশনস। এই যে দেখো ফসফোলিপিড বাইলেয়ার আমরা দেখতে পাচ্ছি, দ্যাট মেইন স্ট্রাকচার উইথ হাইড্রোফোবিক হেড। এই যে যে হেড পার্টটা আমরা দেখতে পাই, এই হেড পার্টটা কিন্তু কি হয়? দেখো সরি, হাইড্রোফিলিক হেড বলা হবে। হাইড্রোফিলিক হেড কিন্তু বলা হয়, বা যাকে আমরা পোলার হেড কিন্তু বলে থাকি। এটাকে কি বলে থাকি? পোলার হেড। আর এই যে যে টেল টেল গুলো আমরা দেখতে পাই, এটাকে বলা হয় নন পোলার টেল, অর্থাৎ হাইড্রোফোবিক টেল কিন্তু বলা হয়ে থাকে। এন্ড দেখো এই যে হাইড্রোফোবিক হেড দেখো ফেসিং আউটওয়ার্ডস এন্ড হাইড্রোফিলিক টেল ইনওয়ার্ডস। এই যে দেখো ভিতরের দিকের পার্টকে কিন্তু কি বলা আছে? ইনওয়ার্ডস কিন্তু বলা হয়ে থাকে। ইনওয়ার্ডস, এন্ড এটাকে কি বলা আছে? আউটওয়ার্ডস। ঠিক আছে। আউটওয়ার্ডস কারণ কারণ এখানে হাইড্রোফিলিক হেড আমরা দেখতে পাচ্ছি অসংখ্য, যেটাকে আমরা বলা হয় পোলার হেড। আর এটা হচ্ছে নন পোলার টেল।
ঠিক আছে। তারপর দেখো যে প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের প্রোটিন আমরা দেখতে পাই। ইন্টিগ্রাল প্রোটিন, তারপরে কি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রাল প্রোটিন অ্যাক্ট অ্যাজ এ চ্যানেল অর ট্রান্সপোর্টার। এই যে দেখো এখানেই দেখো আমরা ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন যদি আমরা দেখে থাকি, এই যে দেখো ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, যেটা কাজ কি দেখো, যেটা কাজ হচ্ছে ট্রান্সপোর্ট এবং চ্যানেল প্রোটিন হিসেবে কিন্তু কাজ করে থাকে। while the peripheral protein associated the signaling, বিভিন্ন ধরনের সেলুলার সিগন্যালিং এর জন্য কিন্তু সাহায্য করে থাকে পেরিফেরাল প্রোটিন। এই যে সেলের বাইরে দেখো বিভিন্ন ধরনের পেরিফেরাল প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই। এই একটা দেখো পেরিফেরাল প্রোটিনের ছবি। এবার আসা কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল কিসে সাহায্য করে থাকে? এই কোলেস্ট্রল কিন্তু সেলের ফ্লুইডিটি ব্যালেন্স করার জন্য কিন্তু সাহায্য করে থাকে। মনে করো কোনো একটা অর্গানিজম কোল্ড এনভায়রনমেন্টে গেছে, তাহলে তো তার লিপিড মলিকিউলস, আমরা জানি লিপিডের কিন্তু হচ্ছে দুটো ফর্ম থাকে। যখন কোল্ড এনভায়রনমেন্টে যায় তখন সে সলিড হয়ে যায়, এবং যখন সে হট এনভায়রনমেন্টে যখন দেখবে তখন সে কিন্তু হচ্ছে লিকুইড ফর্মে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তাহলে এই মনে করো কোনো একটা অর্গানিজম সে যদি এখন পোলার অঞ্চলে, অর্থাৎ দেখা গেল পোলার যে বিয়ার, হ্যাঁ পোলার ভাল্লুক যে আমরা দেখে থাকি, সে তো লো টেম্পারেচারে সেখানকার তো তার সেল মেমব্রেন তো জমাট বেঁধে যেতে পারতো, কিন্তু তার সেল মেমব্রেন কেন জমাট বাঁধছে না? তার ভিতরে কোলেস্ট্রল থাকছে তাই। এবারে দেখো কোন একটা অর্গানিজম সে দেখা আছে মরুভূমিতে বেড়াতে গেল, হ্যাঁ ডিজার্টকে বেড়াতে গেল, তাহলে সেখানেও তো সেল মেমব্রেনটা তো গলে যেতে পারে। কেন গলে না? কারণ সেখানে কি দেখতে পাচ্ছি, কোলেস্ট্রল থাকার কারণে। ঠিক আছে, সেইখানে দেখো বলছে the interspace within a layer to maintain membrane fluidity and preventing from becoming to rigid cold temperature or to fluid in high temperature। এই যে কোল্ড টেম্পারেচার বলো বা হাই টেম্পারেচারে বলো, সেলটাকে যে ফ্লুইড মেনটেন করার জন্য কিন্তু কোলেস্ট্রল বিশেষ ভূমিকা পালন করছে। এবং যদি কার্বোহাইড্রেট দেখে থাকি, কার্বোহাইড্রেট মাথায় রাখবা, কার্বোহাইড্রেট অলওয়েজ কিন্তু আউটার সারফেসে কিন্তু থাকে, ইনার সারফেসে কিন্তু কোনো কার্বোহাইড্রেট আমরা দেখতে পাই না। আর এই কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে জুড়ে গিয়ে গ্লাইকোপ্রোটিন তৈরি করছে, লিপিডের সাথে জুড়ে গিয়ে গ্লাইকোলিপিড তৈরি করছে, আর যেটা কিন্তু হচ্ছে সারফেসেই কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। টু অ্যাসিড দ্য সেল রিকগনিশনস এন্ড অ্যাডিশন, সেল রিকগনিশনস এবং অ্যাডিশনের জন্য কিন্তু সাহায্য করে থাকে। দেখো যে ঘটনাগুলো আমরা বললাম কি কি সব এখানে দেওয়া আছে, একটু ভালো করে পড়ে নেওয়া। এন্ড ফ্লুইডিটি, সেলফ সিলিং এন্ড অ্যাসেম্বলির জন্য কিন্তু হয়, সেল মেমব্রেন কিন্তু কাজ করে থাকে। দেখো সব কাজগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এবার আসা যাক প্লাজমা মেমব্রেন, পোর। প্লাজমা মেমব্রেনে পোর কেমন থাকে দেখো, দেখো the plasma membrane are highly selective and typically the featuring function pore or channel roughly 7 to 10 angstrom। প্লাজমা মেমব্রেন গায়ে যে ছোট ছোট আমরা যে পোর গুলো আমরা দেখতে পাচ্ছি, যে ট্রান্সপোর্টিং যে পোর গুলো দেখতে পাই, সেগুলো থেকে 7 থেকে 10 অ্যাংস্ট্রম কিন্তু এদের লেন্থ কিন্তু থাকে। and describing how hydrophilic charge or large molecule pass through the hydrophobic lipid bilayer via the transmembrane protein channel। এই যে দেখো ট্রান্সমেমব্রেন প্রোটিন চ্যানেল দিয়েই কিন্তু এই ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে কিন্তু বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে কিন্তু ট্রান্সপোর্ট কিন্তু করতে পারে। and this structure the key components of the fluid mosaic model enabling the selectively permeable। এবং ফ্লুইড মোজাইক মডেলে যে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা কিন্তু বলেছিল যে সিলেক্টিভলি পারমেবল, অর্থাৎ পোলার মলিকিউল ক্যান পাস দ্য পোলার সাইড এন্ড নন পোলার মলিকিউলস ক্যান পাস দ্য নন পোলার সাইডে। ঠিক আছে, and the pore can be stable protein line channel and transient temporary opening the lipid bilayer। and the notes, the membrane is dynamic, meaning the lipid protein and can move laterally enabling the function like the repairing and division and cell fusion। মোটামুটি সেল মেমব্রেনের যে কাজগুলো রিপেয়ারিং, ডিভিশন এন্ড সেল ফাংশন সব ধরনের কিন্তু এখানে কাজ দিয়েছে। এবং দেখো সেল মেমব্রেনের গায়ে দেখো ডিফারেন্ট টাইপ ট্রান্সপোর্টার প্রোটিন কিন্তু সাহায্য করছে। এই যে দেখো ইন্টিগ্রাল প্রোটিন কি দেখো ফ্যাসিলিটেড ডিফিউশন। এছাড়া দেখো সেল মেমব্রেন দেখো লিপিড মলিকিউলস গুলো ক্যান পাস সিম্পল ডিফিউশনের প্রসেসের মাধ্যমে, কারণ যেহেতু লিপিড মলিকিউলস যেহেতু এখানে দেখতে পাচ্ছি। এবং দেখো
আর ট্রান্সপোর্টার যে গেট গুলো থাকে, ট্রান্সপোর্টার গেট দিয়ে কি হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে মাথা রাখবা এটিপি কিন্তু এখানে হাইড্রোলাইসিস কিন্তু সরি ফসফোরাইলেশন হয়। এই ফসফোরাইলেশনের মাধ্যমে কি হয় আমাদের জানি যে এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের মলিকিউলস ট্রান্সপোর্টের সাহায্য হতে হয়। যেরকম থাকো সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার চ্যানেল, সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম এটিপিএস গেট। সোডিয়াম কি হয়, 3 সোডিয়াম এবং 2 পটাশিয়াম। দেখো সেলের বাইরে থেকে মনে করো আমরা যে সেল নার্ভের যে সেল আমরা দেখতে পাই যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল হয়, 3টে করে সোডিয়াম, দেখো সোডিয়াম যেহেতু সেলের বাইরে সবসময় মাথায় রাখো সেলের বাইরে পজিটিভ চার্জ থাকে এবং সেলের ভিতরে কিন্তু নেগেটিভ চার্জ থাকে। তো সেই পজিটিভ এবং নেগেটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য সোডিয়াম দেখো বাইরে থেকে ভিতরে প্রবেশ করে এবং ভিতর থেকে বাইরে পটাশিয়াম কিন্তু রিলিজ হয়। তার জন্য এখানে একটি অ্যান্টিপোটার গেট কিন্তু থাকে, ঠিক আছে। সেই অ্যান্টিপোটার গেট কি সেগুলো আমরা পরবর্তীকালে সেলের মধ্যে যে কি ট্রান্সপোর্টার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট লেকচার আমরা কিন্তু সেল মেমব্রেন প্রোটিন অ্যান্ড লিপিড নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ সেল মেমব্রেনের লিপিড এবং প্রোটিনের কি কি ভাগগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরের ক্লাসে কিন্তু আলোচনা করব। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করো দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল।